গুড মর্নিং ফ্রম মুকুটমণিপুর। তো আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কালকে অলরেডি আমরা এখানে স্টে করেছি, এই আরণ্যক বলে একটা গেস্ট হাউস রিসর্ট রয়েছে ওখানে। তো এখন আমরা সকালে উঠে ব্রেকফাস্ট করছি, আর আজকে প্ল্যান করেছি মুকুটমণিপুরের সাইট সিন দেখার, প্লাস এখান থেকে বেলপাহাড়ি যাব। তো এবার এখন দেখছিলাম যে মুকুটমণিপুরের সাইট সিন কী কী এখানে রয়েছে, কী কী দেখার জিনিস, এবার সেগুলো একটার পর একটা কোথা থেকে গেলে মানে শর্ট রুট হয় আর কি, সেরকমভাবে। তো সেটা বানাই, আর বানাতে বানাতে একটু ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্টে আমরা খাচ্ছি এখন, এটা হচ্ছে ব্রেড অমলেট, 4টে ব্রেড, তার উপর একটা অমলেট চাপানো, সঙ্গে একটু সস। সকাল সকাল অরিন্দম ব্রেকফাস্ট করে নিচ্ছে, রেডি হয়ে গেছে। এই ঘরটাতে কালকে আমরা ছিলাম রাত্রিরে, গ্রাউন্ড ফ্লোরে ঘর। সামনে একটা ছোটো মতন ব্যালকনি রয়েছে। ঘরটা একটু মেসি রয়েছে, কারণ সকালে আমরা সব ফ্রেশ ট্রেশ হচ্ছিলাম এবার বেরোবো বলে। এসি আছে, পাখা আছে, এদিকে ডাবল বেডের সিঙ্গেল মানে একটা গোটা খাট আছে, টিভি, টয়লেট মোটামুটি পরিষ্কার, গিজার রয়েছে কিন্তু কানেকশান নেই। আমরা এখন বেরোচ্ছি হোটেল থেকে, যাব বেলপাহাড়ি। তো বেলপাহাড়ি যাওয়ার আগে মুকুটমণিপুরের কিছু সাইট সিন করবো। সাইট সিনের মধ্যে বেশ মানে ওই 4-5টা স্পট রয়েছে যেগুলো আমরা দেখব। তো এগুলো ম্যাপে সেট আপ করে নিয়েছি। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, বিল পেমেন্ট হয়ে গেছে, সব কিছু ডান। এবার বেরোবো আমরা। এই দেখুন সামনে এরা সব বসে আছে, এরা কি বলছে। টাটা। তো আমরা ফাইনালি এসে পৌঁছলাম আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন। এটা হচ্ছে মুকুটমণিপুর ড্যাম। মুকুটমণিপুর ড্যাম যেটা কংসাবতী নদীর ওপরে বানানো হয়েছে। এই আমার পেছনে দেখতে পাচ্ছেন, এই পুরোটাই হচ্ছে ড্যাম, এই পুরোটা। আর ওই যে রাস্তাটা যাচ্ছে, যেটা হালকা ঘুরে এদিকটাতে টার্ন নিয়েছে, এই যে এদিকটাতে এই যে এন্ড হয়েছে, ওইখানে অবধি বাইক নিয়ে যাওয়া যাবে। বাইক নিয়ে বা এই সামনে টোটোগুলো রয়েছে, কেউ যদি বাইক না নিয়ে আসে টোটো নিয়েও মানে পুরোটা ঘুরতে পারবে আর কি। এইটা হচ্ছে ড্যামের টোটাল ভিউ, এখান থেকে স্টার্ট হচ্ছে। আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, এই রাস্তাটা দিয়ে এসে এই হচ্ছে টোটাল ভিউ।
রাস্তার ওপারটাতেও দেখিয়ে দিই কি আছে। আচ্ছা, রাস্তার ওপারটাতে হচ্ছে এরকম একটা পাহাড় রয়েছে সামনে, আর নিচে ওই ড্যামে যাওয়ারই বিভিন্ন চ্যানেল আছে। নিচে ড্যামের অনেকগুলো অফিস দেখলাম, তো সেই সব অফিসে যাওয়ার হয়তো রাস্তা এগুলো। জায়গাটা খুবই সুন্দর, মানে খুব নিট অ্যান্ড ক্লিন ফার্স্ট। সেকেন্ডলি হচ্ছে মানে ফটোগ্রাফি বা নেচার লাভার যারা আর কি, তাদের জন্য আইডিয়াল জায়গা। দারুণ সুন্দর জায়গা। দূরে কিছু কিছু পাহাড় দেখা যাচ্ছে, এই যে ছোটো ছোটো পাহাড়, ঠিক না এগুলোকে টিলা বলা যেতে পারে। তো চলুন ওখানটাতে যাব, গিয়ে দেখাচ্ছি এখানে কীরকম কী আছে। অরিন্দম নিজের মতন ছবি ভিডিও তুলছে, শ্যুট করছে। কালকে বলছিলাম অরিন্দম নতুন করে ব্লগিং স্টার্ট করছে আর কি। আমাদের সারা সপ্তাহে কাজের এত চাপ থাকে, এক্সট্রা টাইম, এটা ওটা, স্ট্রেস সমস্ত কিছু থাকে। তারপরে এরকম একটা উইকেন্ডে, আজকে রবিবার, এই যে জায়গাটা আমরা এসেছি, কিরম লাগছে বলো? দারুণ অভিজ্ঞতা একটা, খুবই সুন্দর অভিজ্ঞতা একটা। আমি একটাই বলতে চাই যে ধরুন শহরের ব্যস্ততার মাঝে, কাজের ব্যস্ততার মাঝে যদি একটু সময় পান, একটু মুকুটমণিপুর ঘুরে যান, আপনাদেরও ভালো প্রাকৃতিক সৌন্দর্য দেখেন। সেই পার্সপেক্টিভে বলতে পারি খুবই সুন্দর জায়গা। নিজের মানসিক দিক থেকেও ভালো থাকবেন। প্রকৃতি দেখা সবসময় সবার তো সময় সুযোগ হয়ে ওঠে না, যদি শর্ট টাইম পান ঘুরে যান অবশ্যই। এই জায়গাটা থেকে, এটা একটা মিডওয়ে, এখান থেকে ড্যামের একটা বেশ অন্যরকম ভিউ পাওয়া যাচ্ছে। সামনে এই পাহাড়গুলো এখন বেশ ভিজিবল হয়েছে সামনে, ছোটো ছোটো টিলাগুলো। আর এই দূরেতে যে বোটগুলো দেখা যাচ্ছে, দেখুন, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, দুটো বোট সামনে যাচ্ছে। এই বোটগুলো, এই ছোটো ছোটো আইল্যান্ডগুলো আছে, এই আইল্যান্ডে করে নিয়ে যায়, মানে বোটে করে আইল্যান্ডে যাওয়া যায় জাস্ট ড্যামটা একটা ঘোরানোর জন্য। এরকম যেখান থেকে আমরা গাড়ি নিয়ে স্টার্ট করলাম, ড্যামের ভেতর ঢুকলাম, তারই ঠিক নিচে এই বোটগুলো ছাড়ে। কত করে কী নেয় জানি না, তবে আমাদের তো বোট রাইডের প্ল্যান নেই এখন। দেখা যাক, আগে ড্যামটা ঘুরি, তারপরে কীরকম কী হচ্ছে সেটা দেখব। এই যে মুকুটমণিপুর ড্যাম, এই ড্যাম আজ থেকে প্রায় 70 বছর আগে এই ড্যাম বানানোর কাজ শুরু হয়, মানে 1955-56 এরকম সালে এই ড্যাম বানানোর কাজটা শুরু হয়েছিল, আর কমপ্লিট হয়েছিল 1965। ড্যামের যেখান থেকে আমরা ঢুকলাম তার আগে একটা পোস্টার রয়েছে, মানে ওই পোস্টার ঠিক না, ওটাকে কী বলে, একটা ফলক টাইপের আছে আর কি। তো ওখানে কমপ্লিশন ইয়ারটা দেওয়া আছে। আর এই ড্যামের মেন উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ আর পশ্চিমবঙ্গের যে মানে বিস্তীর্ণ জমি আছে, সেই জমিতে সেচের কাজের জন্য জল সরবরাহ করা। আর এটা মোস্ট প্রবাবলি ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড লার্জেস্ট ড্যাম। ফার্স্ট মনে হয় পাঞ্চেত, বা ফার্স্ট আই থিঙ্ক পাঞ্চেত, সেকেন্ড হচ্ছে এইটা। ঠিক আছে, পৌঁছে গেছি। সেকেন্ড ডেস্টিনেশন মুসাফিরানা ভিউ পয়েন্ট। এই দেখুন ওপরে লেখা রয়েছে মুসাফিরানা, দেখেছেন? এই যে সিমেন্ট দিয়ে লেখা আছে, কিন্তু নিচে গেট বন্ধ। আমরা সামাও ম্যানেজ করতে পেরেছি উপরে আসার। ওই নিচে যে গেটটা দেখালাম, যেখানে গেটটা বন্ধ ছিল আর কি, তার পাশে একটা ছোট জায়গা আছে, ওখান দিয়ে হালকা একটু ক্লাইম্ব করতে হয় ডান দিকে। তো ওইখানটায় ক্লাইম্ব করে তারপরে এই সিঁড়িটা পেয়ে উপরে চলে এসেছি। আর উপর থেকে ভিউটা খুবই সুন্দর। ঠিক আছে, আমি দেখাচ্ছি, দাঁড়ান ব্যাক ক্যামেরায়। এই যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি 360 ডিগ্রি ভিউ যেটাকে বলা হয়, সেই জিনিসটা। পুরো ড্যামের ভিউটা এখান থেকে ভালো পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা ভিউ পয়েন্ট, মুসাফিরানা ভিউ পয়েন্ট। তো সেই ভিউ আর কি। জায়গাটা এতটাই সুন্দর, আর জলের আওয়াজটা কনস্ট্যান্ট পাওয়া যাচ্ছে, খুব সুন্দর। এই যে জলটা সেই পাড়টাতে ভাঙছে, এই জায়গার আওয়াজটা শুধু শুনুন।
মুসাফিরানা ভিউ পয়েন্ট থেকে আর একটুখানি এগোলেই 2-3 মিনিট জাস্ট ওই সেম রাস্তা ধরে একটুখানি এগোলেই আমরা পৌঁছে গেলাম পরেশনাথ শিব মন্দির। এখানে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে খানিকটা জাস্ট একটু সামনেই পরেশনাথ শিব মন্দির। এই যে এরকম সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে, একটু উপরে হচ্ছে মন্দির। এই হলো পরেশনাথ শিব মন্দির। এটা হচ্ছে পরেশনাথ মন্দিরের ওপর থেকে পুরো ওপরের একটা ভিউ, ওপর থেকে ড্যামের ভিউ। এই যে সামনে যিনি দাঁড়িয়ে আছেন অচিন্তবাবু, ইনি হচ্ছেন এই মন্দিরের নিত্য পূজারী। উনি সমস্ত কিছু এখানে দেখাশোনা করেন। এই যে পরশুরাম শিবলিঙ্গ দেখছেন, ইনি যুগ যুগান্তর বিরাজ করেছেন বলেন। এই দুর্গম স্থানে ওনার বহু প্রাচীন যুগ থেকে পূজা অর্চা হচ্ছে। এখানে ববিদ্ধ কিছু মানুষ, এমনকি আমার বাবা দাদুরা বলতেন যে অনেক প্রাচীন যুগ থেকে এনার আরাধনা হচ্ছে। ব্রিটিশ পিরিয়ডের ইতিহাসে বাবার মকর মেলা ছিল জঙ্গলপুরের শ্রেষ্ঠ মেলা। বিরাটভাবেই বাবার মকর মেলা হতো। তদানীন্তন সময়ে মানুষ টালিটুলি জামা প্যান্ট পরে, অর্থাৎ ছিঁড়ে গেলে জামা প্যান্ট সেলাই করে আনন্দিত মুখর হয়েছে। এবং যুগ যুগান্তর জাগ্রত দেব, এলাকার মানুষ বলেন আদিদেব, এনার এইভাবে পূজা হয়ে আসছে। এই সেটটা একজন ভক্ত করে দিয়েছেন। আগে গাছতলাতে হতো, একসময় ইরিগেশন ডিপার্টমেন্ট যখন ড্যাম এটা রেকর্ড করেছিল, এশিয়ার বৃহত্তর মাটির বাঁধ রেকর্ড করেছিল না, দ্বিতীয় বৃহত্তর সেকেন্ড এশিয়ার সেকেন্ড ড্যাম হয়েছিল, তখন এনার সেট বানিয়ে দিয়েছিল। ঝড় হয়েছিল, সেট খারাপ হয়ে গেছিল, ঝড়ে তো ইয়ে হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে বিগ্রহ, আমার মানে শুনেছি এটা, এই বিগ্রহ নদীর থেকেই পাওয়া। হ্যাঁ, কিন্তু এই শিবের পূজা যুগ যুগান্তর হয়ে যাচ্ছে। বাকি এই যে বিগ্রহ দেখছেন এখানে, আবার নিচে গেলে দেখবেন একটা রয়েছে, এগুলো যখন ডাম ধরে পাওয়া গেছে, তখনই পাওয়া গেছিল। আচ্ছা আচ্ছা আমার কাজটা সম্পূর্ণ আচ্ছা। পরেশনাথ তো বলা হয় এই যে তীর্থঙ্কর বলেন, তীর্থঙ্কর, রাইট? হ্যাঁ, এখানে পরমেশ্বর ধাম ছিল আগে, সারেঙ্গড়। আচ্ছা, তীর্থঙ্করের সঙ্গে এই শিব ঠাকুরের কি সম্পর্ক? এই শিবলিঙ্গ আগে ছিল সারেঙ্গড় ধাম, মানে ছিল সারেঙ্গড়ে পরমেশ্বর ধাম। আচ্ছা, সে পরমেশ্বর বলেন, পরেশনাথ বলেন। ওকে। তো এক সময় পরেশনাথ যে তীর্থঙ্কর দেখছেন, যে আগের দিনে মানুষ বলেন যেগুলো আগের দিনে একটা পৌরাণিক জায়গা ছিল। এই শিবদেব আদিদেব, ইনার পূজা অনেক প্রাচীন যুগ থেকে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার আদির জিনিস, সেগুলো ইতিহাস যারা প্রত্নতাত্ত্বিক তারাই বলতে পারবেন ভালো করে। পরেশনাথ মন্দিরের ঠিক উল্টো দিকেই সিঁড়ি দিয়ে নেমে এসে এই জায়গাটা রয়েছে। এখান থেকে আপনি ডাইরেক্ট এই জলে এই অবধি যাওয়া যাবে এখানটাতে। আমরা পরেশনাথ টেম্পল দেখে এসেছিলাম এই ডিয়ার পার্ক যাওয়ার, যে এখান থেকে মানে ওই বোটগুলো ছাড়ে সেখানে। তো সেখানে এসে ওরা বলছে যে আপনাদের দুজনের জন্য বোট রিজার্ভ করে যেতে হবে, 1200 টাকা পড়বে টোটাল। আরও 2-3টে কি স্পট দেখাবে বললো। তো আমরা বলেছিলাম শুধু ডিয়ার পার্কেই যাব। তো টাকার থেকে মেন ব্যাপার হচ্ছে ডিয়ার পার্কে যেখানে বোটটা নামাবে সেখান থেকে আবার 2 কিলোমিটার ভেতরে হেঁটে যেতে হবে, আর বোটেতে গাড়িও তোলা যাবে না। আমরা ভেবেছিলাম যদি যেখানে বোটটা নামাবে সেখান থেকে গাড়ি নিয়ে বাকিটা চলে যাব, তো ওটা পসিবল হচ্ছে না। সেই কারণের জন্য আমরা ডিয়ার পার্কের প্ল্যানটা ক্যান্সেল করছি, কারণ ওইদিকে আবার অবধি যেতে হবে, মানে বেলপাহাড়ি অবধিও যেতে হবে। ওখানে অনেকগুলো দেখার জায়গা আছে, ডে টাইম থাকতে থাকতে সেগুলো যেতে হবে। সেই জন্য ডিয়ার পার্ক ক্যান্সেল করে দিয়েছি। নেক্সট অম্বিকা দেবী টেম্পল দেখছি কতদূর এখান থেকে, ম্যাপে দেখি, তারপর ওখানে গিয়ে দেখাচ্ছি আবার। চলো। নিউট্রালে মেরে দাও। পৌঁছলাম অম্বিকা দেবীর মন্দির।
পুরনো এক কালী মন্দির, আই থিঙ্ক অম্বিকা দেবী কালী মূর্তি করা হয়। এই যে অম্বিকা টেম্পল, এটা দেখার সাথে সাথে আমাদের আপাতত এই মুকুটমণিপুর ট্রিপ কমপ্লিট হলো। শুধুমাত্র ডিয়ার পার্কটা বাদ থেকে গেল, দেখা যাক পরে যখন আসবো তখন আবার দেখা হবে। তো এবার নেক্সট আমরা এখান থেকে চলে যাবো ডাইরেক্ট বেলপাহাড়ি। ঠিক আছে, এখানে একটু চাটা খেয়ে নিই মাঝখানে কোথাও, তারপর বেরিয়ে যাবো ডাইরেক্ট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলুন দেখি আবার করে একটু চাটা খেয়ে নিই, আবার বেলপাহাড়ির দিকে যাচ্ছি। বেলপাহাড়ির রাস্তাটা খুব সুন্দর, তো চলুন যাবো, ভিডিও করবো, দেখাতে থাকবো। চলুন। মুকুটমণিপুরের শান্ত জল আর পাহাড় পেছনে ফেলে এবার আমাদের গন্তব্য বেলপাহাড়ি। যত এগিয়ে যাচ্ছি তত রাস্তা বদলাচ্ছে, চারিদিকে দৃশ্য বদলাচ্ছে আর বাড়ছে জঙ্গলের ঘনত্ব। মনে হচ্ছে এবারের জার্নিটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে। মুকুটমণিপুর থেকে বেরিয়ে আমরা এখন চলেছি বেলপাহাড়ির দিকে। বেলপাহাড়ি মুকুটমণিপুর থেকে যে রাস্তাটা বেলপাহাড়ির দিকে যাচ্ছে, ঝিলিমিলি বলে একটা জায়গা আছে, ওই জায়গাটা হয়ে আমরা বেলপাহাড়ি রাস্তাটা ধরেছি। তো ওই রাস্তাটাতে পুরোটাতেই, এই যে রাস্তাটা আমরা যাচ্ছি, এই রাস্তাটা পুরোটাই হচ্ছে মানে মোস্টলি হচ্ছে গ্রামের ভেতর দিয়ে। গ্রামের ভেতরে দুদিকে জঙ্গল রয়েছে, বাঁশ গাছ রয়েছে, এই সমস্ত রয়েছে আর কি। পুরো ট্রাফিক নেই, নর্মাল রাস্তাটা ভালো, কিন্তু মেন রোড খুব কম, মোস্টলি গ্রামের ভেতর দিয়ে। বেলপাহাড়ি যে জায়গাটা, ওটা বেসিক্যালি হচ্ছে পাহাড়, ঝর্ণা, লেক এইসব মিলিয়ে একটা জায়গা। ওখানে 2-3টে ঝর্ণা রয়েছে, ওয়াটারফলস আছে, আর একটা লেক আছে, একটা বা দুটো লেক আছে মোস্ট প্রবলি। তো এখান থেকে আমাদের যেতে লাগবে 1 ঘন্টার কাছাকাছি, 1 ঘন্টার মতন ড্রাইভ। মাঝখানে একটু দাঁড়াবো, আর চেষ্টা করছি আজকে গিয়ে বেলপাহাড়ি সাইট সিইং করার। তো দেখা যাক, চলুন। আজকের রাস্তাটা গতবারের থেকে একেবারেই আলাদা। সামনে পাহাড়, জঙ্গল আর অচেনা কিছু রাস্তা। আমাদের গন্তব্য বদলেছে, রাস্তা বদলেছে, কিন্তু একটা জিনিস একই আছে, সেটা হলো সামনে এগিয়ে যাওয়ার সেই এক্সাইটমেন্ট। একটা সময় ছিল যখন জঙ্গলমহলের নাম শুনলেই মানুষের মনে ভয় কাজ করত, কিন্তু আর সেই পথেই আমরা নির্ভয়ে এগিয়ে চলেছি। কারণ সময় বদলেছে, রাস্তা বদলেছে, এবং জঙ্গলও ধীরে ধীরে তার সৌন্দর্য প্রকাশ করছে। রাস্তাটা দিয়ে এলাম, হ্যাঁ, হ্যাঁ দারুণ, কি অসাধারণ, রাস্তা মাইরি, পাগলা রাস্তা, মন ভরে গেছে। মন ভরে গেছে। তো বলছি চলো, এখানেই কি লাঞ্চ করে নেবে নাকি ওখানে গিয়ে লাঞ্চ করবে, সেটা আমাকে বলো। এখন 1:20 বাজে, ওখানে যেতে আরও 1 ঘন্টা, মানে 2:30-3টে বাজবে। 1 ঘন্টা থোড়ি লাগবে, লাগবে। কতক্ষণ দেখাচ্ছে? এখানে ওরকমই দেখাচ্ছে 47 মিনিটস, মানে ধরো ওই 1 ঘন্টা। 47 মিনিটস মানে 1 ঘন্টা লাগবে। তাহলে এখন 1:20 তাহলে বাজে। এখানে খেয়ে নি, ওই যে ওখানে হোটেল আছে, ওই যে ওইটা পড়ে আছে, হ্যাঁ টলিপাটটাই খেয়ে নিই ওইখানটায়, ওই ভাত ডাল খেয়ে নিই, যাওয়া যায়। টলিপাটটা লাগো, আমি ওপারটা ঠিক আছে, তাহলে লাঞ্চ করে নিই, কারণ এখান থেকে বেলপাহাড়ি যেতে অলমোস্ট 1 ঘন্টা লাগবে। লাঞ্চ করে নিই, এখন 1:30 বাজে, লাঞ্চ করে নিই, তারপর আবার যাচ্ছি। চলো, আমরা বেশ খানিকটা ট্রাভেল করে এখন এসে পৌঁছেছি পোড়াডির মোড়, ঝিলিমিলি। তো এখানে দুপুরবেলা লাঞ্চ করব। এই বাকি রাস্তাটায় মুকুটমণিপুর থেকে সেরকম ভাতের হোটেল কিছু ছিল না, এখানে আমরা একটুখানি দুপুরবেলা লাঞ্চে আজকে ভাত খাচ্ছি। নর্মাল ভাত, সবজি এসব আছে, ডাল এসব আছে।
তো দেখাচ্ছি দাঁড়ান মেনুতে আছে। এই যে ভাত আছে, ডাল আছে, আলু নিউট্রিলার তরকারি, কিছু একটা ভাজা আছে সাইড, আলু ভাজা এটা, একটা কিছু বেগুনের তরকারি রয়েছে। এটা খুব একটা ফ্যান্সি হোটেল না, যার কারণে এরকম শালপাতাই সার্ভ করে ম্যাক্সিমাম এইসব জায়গায়। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। অরিন্দমের প্লেট এখনও আসেনি, ওই জন্য মাথা চুল করছে, কিন্তু চলে আসবে, চাপ নেই। তুমি কিছু বলবে? না, চলো খেয়ে নিও। খেয়ে নেবে, ঠিক আছে, খিদে পেয়ে গেছে খুব। এই যে এসে গেছে অরিন্দমের প্লেট। অমলেট হবে? হ্যাঁ, কি আছে? একটা অমলেট। দুটো দিয়ে দেবেন অমলেট। লাঞ্চ হয়ে গেছে আমাদের, এবারে বেলপাহাড়ির দিকে আমরা যাচ্ছি এখন। তো বেলপাহাড়িতে 3টে মেনলি দেখার জায়গা আছে। একটা হচ্ছে গার্দাসিনী হিল, না গার্দাসিনী ওয়াটারফলস, তারপর হচ্ছে কান্দারানি লেক, আর একটা মাঝখানে কি হিল উইথ কেভ দেখাচ্ছে। তো মোস্ট প্রবলি আমরা এখন বেলপাহাড়ির দিকে গিয়ে ওই হিল উইথ কেভ যেটা, সেটা আমাদের ফার্স্ট পয়েন্ট হবে। তো চলুন শুরু করি এখান থেকে আবার। জঙ্গলের মধ্যে বাইক চালানোর অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। চারিদিকে পাখির ডাক, জঙ্গলে একটা হালকা বাতাসের শব্দ, আর একটা সামনে এগিয়ে চলা রাস্তা। জঙ্গলমহল শুধু একটা এলাকা নয়, এটা পশ্চিমবঙ্গের প্রকৃতি, সংস্কৃতি এবং ইতিহাসের এক অনন্য অধ্যায়। শাল, সেগুন আর মহুয়ার জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যেতে যেতে বোঝা যায় কেন এই অঞ্চল এত আলাদা। জোর বৃষ্টি এসে গেছে, এখন দাঁড়িয়ে আছি, দেখা যাক আবার কখন বৃষ্টি ছাড়ে। অরিন্দমও আসছে পেছনে, ওইখানেই দাঁড়াবে, বৃষ্টিটা ছাড়লে তারপরে আবার যাব। আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে ঘাগড়া ওয়াটারফল। এখান থেকে যেতে মোটামুটি 17 মিনিট লাগবে দেখাচ্ছে, দেখা যাক কখন পৌঁছে যাবো। ধীরে ধীরে আমরা যত এগোচ্ছি, চারপাশে শুধু সবুজের বিস্তার আর অদ্ভুত এক নীরবতা। এই নীরবতা কিন্তু ভয়ের নয়, এ প্রকৃতির নিজস্ব এক ভাষা। আমরা এই জাস্ট এসে পৌঁছলাম ঘাগড়া ওয়াটারফলস। এই যে আমার পেছনে যেটা, এটাই হচ্ছে ওয়াটারফলে, এটা অ্যাকচুয়ালি ওয়াটারফলস, কিন্তু এখান দিয়ে জলটা আসছে, এই যে সামনে দিয়ে দেখতে পাচ্ছেন। কিন্তু ওই জায়গাটায় যেতে হবে, ওই যে দাঁড়িয়ে আছে যারা, ওইখানটায় যেতে হবে। চলুন গিয়ে দেখাচ্ছি ওখান থেকে কীরকম কী দেখা যাচ্ছে। এই সামনে থেকে জলটা আসছে, জলটা এসে এইখানেতে হচ্ছে মেন কারেন্টটা, এখান থেকে ফ্লো হয়ে স্ট্রেট বেরিয়ে যাচ্ছে ওই যেখান থেকে এলাম আমরা, ওই জায়গাটা। এমনি ওয়াটারফলস বেশ ভালো, জায়গাটা চারিদিকটা খুব সুন্দর, ওয়েদারও খুব ভালো, হালকা ঠান্ডা ঠান্ডা মতন রয়েছে, কিন্তু হাইট নেই। মানে যারা হাইট এক্সপেক্ট করে আসবে তাদের জন্য এটা নয়। এমনি যেরকম দেখছেন এইটাই, হাইট বলে কিছু নেই। ওই জলটা এখান দিয়ে গিয়ে স্ট্রেট ওই বড়ো জায়গাটাতে গিয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে পুরো ওয়াটারফলসের ভিউ। এইখানে জলটা এসে জমছে, আর ওই দূরে যেখানে আমি দেখালাম আপনাদের এই জায়গাটা, এখানে মেন কারেন্টটা রয়েছে।
আমরা ঘাগড়া ফলস থেকে এখন এসে গেছি বেলপাহাড়ি মার্কেটে। বেলপাহাড়ি মার্কেটে একটা হোটেল নিয়েছি, আজকে রাতটা এখানেই থাকবো। বেলপাহাড়িতে যে হোটেলটা আমরা নিয়েছি তার নাম হলো বেলপাহাড়ি গেস্ট হাউস। হোটেলটা হচ্ছে বেলপাহাড়ি মার্কেট ক্রস করে বাঁ দিকে ওই ওখানে একটা হসপিটাল আছে, হসপিটাল থেকে একটুখানি সামনে গিয়ে। তো বাকি যে দুটো স্পট আজকে আমাদের দেখার কথা ছিল সেগুলো আজকে দেখা হয়নি বিকজ অফ এখন মানে আমরা এখানে যখন পৌঁছেছিলাম মানে ঘাগড়া ফলস আমাদের দেখা কমপ্লিট হয়েছে অ্যারাউন্ড 4:10-15 বাজে। তো বাকি যে দুটো জায়গা ছিল যেটা হচ্ছে নিয়ার টু কাঁকড়াঝোড়, ওই জায়গাটাতে আমাদের বারণ করা হয়েছে যেতে বিকজ ওই জায়গাটা হচ্ছে নকশাল বেল্ট আর উইদাউট পুলিশ প্রোটেকশন। ওখানে নাকি কোনো পুলিশ প্রোটেকশন নেই। ওই কাঁকড়াঝোড়ের আশপাশটা মানে কাঁকড়াঝোড়টা বাদে বাকি যে জায়গাগুলো বেলপাহাড়ি সেখানে পুলিশ প্রোটেকশন আছে। তো সেই কারণে ওই দুটো জায়গা আজকে আমরা অ্যাভয়েড করছি। তো যেটা কথাবার্তা বলে জানলাম লোকাল লোকেদের সারা বলছে যে আপনারা যা করবেন সকালের মধ্যে মিটিয়ে নেবেন, মানে মোটামুটি 4টের মধ্যে আমাদেরকে বলছে সব কিছু দেখে আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন, মানে কাঁকড়াঝোড় সাইডটা। তো সেই জন্য আজকে রাত্রিটা আমরা এখানে থাকছি। কালকে সকালে প্ল্যান করেছি যে কটা এখানে ওয়াটারফলস আছে বা লেক আছে যা কিছু আছে কালকে সকালবেলা মানে আর্লি মর্নিংয়ে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে এগুলো সব দেখে নেব। তো এই হলো প্ল্যান। আর আজকে রাত্রিবেলা এখানেই থাকা, আর এখন তো আর সেরকম কোনো স্পট নেই যেখানে আমরা গিয়ে ফিরতে পারবো, সবই হচ্ছে একটু দূরে দূরে, মানে ওই যা বললাম ওই কাঁকড়াঝোড় সাইডে। এই হচ্ছে আমাদের হোটেল, মানে অ্যাকচুয়ালি হলিডে হোম, এটা বেলপাহাড়ি হলিডে হোম। এটা পুরো জায়গাটা এই সাইডে সব পার্কিং আছে, আর এই বাঁ দিকে এগুলো হচ্ছে থাকার ঘর। আর আমাদের ঘরটা হচ্ছে এই সামনে যে গাছটা রয়েছে ওপরে হলিডে লেখা আছে, হলিডের ঠিক নিচের ঘরটা হচ্ছে আমাদের। ঘরে গিয়ে দেখাচ্ছি ভেতরটা। ঘরের পাশে একটু ব্যালকনির মতন রয়েছে, ঘরের সামনেটা আর কি। এটা কমন ব্যালকনি, এখানে 3টে বসার জায়গা আছে। কালকে আমরা যে হোটেলটায় ছিলাম রিসর্ট আরণ্যক মুকুটমণিপুরে, তো সেই হোটেলের ফিডব্যাকটা দেবো বলেছিলাম আজকের ভিডিওতে, সেই জন্যই ভিডিওটা করছি। হোটেলে যখন কালকে আমরা ঢুকি, হোটেলের যে রুমটাতে আমরা ঢুকেছি সেই রুমটায় ঢুকে দেখছি রুমের মানে ফ্লোরে বালি ভর্তি, মানে বালি কিচকিচ করছে আর কি। তো তারপরে দেখছি যে ফ্যানটা চলছে, সেই ফ্যানটাতেও ঝুল, মানে ফ্যানটা আমরা চালাইনি, জাস্ট গিয়ে দেখছি যে ফ্যানটাতে ঝুল রয়েছে। তো সেগুলো বললাম, সেগুলো ওনারা পরিষ্কার টরিষ্কার করলেন বেশ খানিকক্ষণ পরে, মানে আমরা ঢুকেছি তার ঘন্টাখানেক পরে পরিষ্কার করেছে। তো এসি যেটা ছিল সেটা তো প্রবলেম ইন দ্য সেন্স এসির যে উইংটা সেটা একদিকে হয়ে রয়েছে, আর এসির রিমোটে কোনো ডিসপ্লে আসছে না। তো আমরা যে ম্যানেজার ছিলেন বিজয়বাবু, ওনাকে বললাম যে এরকম প্রবলেম হচ্ছে, তো আপনি এটা ঠিক করুন। উনি বেশ খানিকক্ষণ পরে এলেন, এসে বললেন যে এসিতে নাকি রিমোটের এসি যে রিমোটটা যেন ব্যাটারি শেষ হয়ে গেছে। তো আমরা বললাম তাহলে আপনি ব্যাটারি লাগিয়ে দিন, হ্যাঁ, কারণ এরমভাবে তো সম্ভব নয় যে এসি চলছে না বোঝা যাচ্ছে না, মানে এসিটা চলছে আর কি, বোঝা যাচ্ছে না চলছে, কিন্তু হাওয়াটা খুবই লো, হ্যাঁ, এরম ব্যাপার। তো উনি তারপরে এসে সেই যে উনি গেলেন তারপরে আর আসছেন না। তারপরে আমরা বেশ খানিকক্ষণ ফোন টোন করলাম, প্লাস মাঝখানে যে চিকেন পকোড়া দিতে এসেছিলো আমাদের সন্ধ্যেবেলা, সেই ছেলেটিকে বললাম যে তুমি এটা একটু ঠিকঠাক করে দাও, কারণ এটা প্রবলেম হচ্ছে, বোঝা যাচ্ছে না, এসিটা কমাতেও পারছি না বাড়াতেও পারছি না, কোনো ডিসপ্লে নেই রিমোটে। তো সে খানিকক্ষণ চেঁচা বললো, দিয়ে তারপরে দেখলো যে সেও পাচ্ছে না, সে আবার ম্যানেজারকে পাঠালো। অনেকক্ষণ পরে ম্যানেজার এলেন, এসে উনি দেখে কী সব মোড ফোড চেঞ্জ করলো, দিয়ে তারপরে ফাইনালি এসিতে ডিসপ্লে এলো। ঠিক আছে, আসার পরে দেখছি এসিতে আর কোনো মানে ওই
কমানো বাড়ানো টেম্পারেচার যে ব্যাপারটা সেটা আর হচ্ছে না। তারপরে ওনাকে আবার রিকোয়েস্ট করলাম, উনি আবার সেই রিমোট চেঞ্জ করলেন। সেটা করতে করতে অ্যারাউন্ড তখন 9:30 10টা বাজে। আমরা হোটেলে ঢুকেছি সন্ধে বোধহয় 7টা নাগাদ, 7টা 10-15 হবে এরকম। এগুলো ব্যাপার, ঘরের এই অবস্থা। তারপরে হোটেলে ঢুকে দেখি যে ডেন্টাল কিটের কোনো ব্যবস্থা নেই। শুধু একটা ওই সাবান দিয়েছে সাদা রঙের, একদম ছোট্ট সাবান, ওই হাত ধোয়ার মতন সাবান, ওটাতেই চান টান করতে হবে, সব কিছু করতে হবে। ও ডেন্টাল কিটের কথা বললাম, বললো না আমাদের এরকম কিছু দেওয়া হয় না। হ্যাঁ, তারপরে যে টাওয়ালগুলো দিয়েছে সেই টাওয়ালগুলো মনে তো হচ্ছে না কটনের টাওয়াল, মানে জলই মোছা যাচ্ছে না তাতে। তো সেরকম টাওয়াল, যদি আমরা ওই টাওয়াল ইউজ করিনি, আমরা নিজেদের টাওয়াল নিয়ে গেছিলাম। তারপরে বালিশ তো এমন শক্ত বালিশ, মানে ইটের মতন শক্ত বালিশ। সেটা আবার বললাম রাত্রিবেলায় যে আপনি বালিশটা একটু ঠিকঠাক ব্যবস্থা করে দিন, অন্তত দিয়েছে তো একটা বালিশ, আমরা দুজন রয়েছি। তারপরে সেই অনেক রাত্রিরে বালিশ চেঞ্জ করলো। তো তারপরে যে চেঞ্জ করে যে বালিশগুলো দিয়েছে সেগুলো ভালো বালিশ ছিল, সেগুলোতেই আমরা ইউজ করেছি। খাবার দাবার খুবই ভালো ছিল, খাবার দাবার বেশ হোমলি, মানে না রিচ না লাইট, বাড়িতে যেরকম আমরা খাই সেরকম ধরনের খাবার দাবার খেয়ে আমাদের কোনো শরীর খারাপ হয়নি, কোনো কিছু না। আজকে সারাদিন আমরা বেশ অনেকটা ট্রাভেল করেছি, কিন্তু কোনো শরীর টরীর খারাপ হয়নি। আর এই হচ্ছে কিছু অ্যাডভান্টেজের মধ্যে হোটেলের রুম ভাড়া হচ্ছে 1200 টাকা। এবার 1200 টাকায় এসি রুম, সেটাও আমাদের দেখতে হবে যে আশেপাশে যেসব হোটেলগুলো আছে বা রিসর্টগুলো রয়েছে সেখানে কিন্তু রুম ভাড়া বেশ অনেকটা বেশি, মানে 1800 টাকা, 2000 টাকা, 2400 টাকা এরকম রুম ভাড়া। তার পাশেই রয়েছে একটা মিলি রিসর্ট বলে, ওখানে আমি ফোন করেছিলাম, আর সেখানে রুম অ্যাভেলেবেল নেই। বেশ 6-7টা জায়গায় আমি কালকে ফোন করেছিলাম সন্ধ্যা থেকে, ফোন করার পরে এটাতে রুম অ্যাভেলেবেল ছিল, এখানে আমরা গেছিলাম। তো এই হচ্ছে ফিডব্যাক। তো লং স্টোরি শর্ট, সেটা হচ্ছে একদিনের জন্য আমি বলবো ঠিক আছে, আর বাকি যদি কেউ এই ব্যাপারগুলো অ্যাডজাস্ট করে থাকতে পারে আরও নেক্সট 2-3 দিন বা হোয়াট এভার আপনারা যেরকমভাবে প্ল্যান করছেন, ঠিক আছে। আদারওয়াইজ একদিনের জন্য এই হোটেলটা ঠিক আছে। এই